দাঁড়ান দিচ্ছি। ও মনে করছিল যে আজকে ক্লাসে তেমন আর কেউ জয়েন করবে না। তো আমরা হচ্ছে অনুশীলনী 7-এর রায়হার আরেকটা ক্লাস আছে, ও ক্লাস শেষে জয়েন করবে। করুক, সমস্যা নেই, ভিডিও পাবে তো। তো আমরা নর্মালি অনুশীলনী 1 করাচ্ছিলাম রাইসা, 1-এর প্রায় শেষ, 1 প্রায় শেষ। আমরা ক্লাস 10-এ উঠে গেছি আমরা এখন। তো দেখেন তো রাইসা, আপনার কাছে বই খাতা কিছু আছে, সিলেবাস কিছু আছে দেখেন তো। সিলেবাস তো আপনাকে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, গুড। অনুশীলনী 1 আপনার ছিল, সেটা করা দিচ্ছে। এখন আমরা যেটা করাবো সেটা হচ্ছে, স্যার একের পরে যিনি কি করাবেন বলছিলেন? আজকেই শুরু হবে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হবে, হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 শুরু হবে। তার আগে একের কিছু কাজ আছে, একটু এমসিকিউ করাবো, তারপরে যা। হ্যাঁ, নরিনের ইয়ে পাইছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো 8টা, 8:30 দিকে আসবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই ফোন দেবো। বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে একটা বাসায়, একটা ইংলিশ ভাষাতে স্টুডেন্ট পড়াতে যেতাম। বাসায় যে পড়াতাম, হ্যাঁ, বাসায় যে একটা স্টুডেন্ট পড়াই এখনো, খুব বেশি পেফুল ডিমান্ড হয়ে যায়, যা সত্যি তাই। তো সেই স্টুডেন্টের বাপ হচ্ছে ডাক্তার, ইংলিশ ভার্সন প্রিপারেটরি, বুঝছেন? তার বাপ হচ্ছে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। বুঝছিস রাইসা, এখন তো আমি ভয়তে ভয়তে আছি, খুব বুঝলেন? আচ্ছা, 13 ক নম্বর স্টার্ট করব। বের করেন 13 ক, তুলেন, খাতার মধ্যে তুলেন। 0.3 পৌনপুনিক ইন্টু 0.83 পৌনপুনিক, 13 ক স্টার্ট করেন। 13 ক বই থেকে, অনুশীলনী 1-এর 13 ক। সুমিয়া বিনতে কবির, আপনার বান্ধবী কই? রুহি। 13 ক না, এক্স্যাক্টলি 23-এর ক। সুমিয়া বিনতে কবির। স্যার এটা তো করছিলাম আমরা, 13, 14, 23 ভুল বলছি আমি। 23-এর ক সরল করো। শুরু করেন। 0.3 পৌনপুনিক ইন্টু 0.083 পৌনপুনিক ভাগ 0.5 ইন্টু 0.01 পৌনপুনিক প্লাস 0.35 পৌনপুনিক প্লাস 0.08 পৌনপুনিক। ট্রাই করেন একটু, দেখে কেমন পারেন, তারপর আমি হেল্প করবো, সমস্যা নেই। তো যাই হোক, এই সুমায়া নেই, সুমায়া। রাশি তো এই রুহি কই, ঘুমায়? আমি কি জানি, আমার বাসায় নাই তো আজকে। সেটা আমিও জানি, তুই ওর বাসায় নাই। প্রতিদিন বাসায় থাকবি নাকি একটা মানুষের বাড়ি? এই যে এখানকার 13 মানে হচ্ছে 23, মাথায় রাখবেন। এখানকার 13 মানে হচ্ছে এটা 23। তো তুলেন,
23-এর ক। তো দেখেন আমরা কিভাবে করছি। কোনটা করেন? এটা এক অনুশীলনী 1 জেনারেল ম্যাথ। তো এটা করানোর পরে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব, বুঝছো? এমসিকিউ, ভাগ এটা পাচ্ছি। হ্যাঁ এটা অনুশীলনী 1 তো শেষ করতে হবে, তাই না? অনুশীলনী 1 শেষ করে তারপর তো শুরু করতে হবে। কেউ একজন ঢুকলো, বেরিয়ে গেল। আচ্ছা স্যার ফোনে ক্লাস করা তো অনেক বিরক্তকর, আজকে আমি বুঝতেছি। তুই ফোনে ক্লাস করতেছিস কেন? তুই ল্যাপটপ অন কর। ল্যাপটপটা আমি আপনারে ওই ঘরে ওই ঘরেতে নিয়ে আয়। তুই কি এক পড়াতে আর এক পড়ায় যাবি নাকি? যাই হোক, তো শুনেন 0.3 পৌনঃপুনিক। রাই আপনি ভয় শুরু করেন। রায়া কিছুই করেনি, প্রথম স্টার্ট করতেছে। 23-এর ক, এখানে 13-এর ক, এটা 23-এর ক। তাহলে 0.3 পৌনঃপুনিক, তার মানে 3/9। আর 0.83 পৌনঃপুনিক, টোটাল 83 থেকে 8 বিয়োগ করে দিব। 83 থেকে 8 বিয়োগ করে দিব। পৌনঃপুনিকের জন্য একটা 9, পৌনঃপুনিকের আগে সংখ্যার জন্য একটা 0। ভাগ চিহ্ন ভাগই থেকে যাবে। 5/10 গুণিত 1/9 ব্র্যাকেট ক্লোজ প্লাস 35 থেকে 3 বলেন। স্যার 1.83 পৌনঃপুনিক থাকলে আমরা 83 থেকে 18 বিয়োগ করতাম না? হ্যাঁ 1.83 পৌনঃপুনিক থাকলে আমরা 183 থেকে 18 বিয়োগ করতাম, টোটাল নাম্বার থেকে বিয়োগ করতাম। 183 থেকে 18, হ্যাঁ। তো এক্ষেত্রে দেখেন টোটাল নাম্বার 35-এর আগে 3 আছে। রাইসা তুমি কি বুঝতেছো? না বুঝলে একটু কথা বলো, আমি তোমাকে একটু শর্ট করে বুঝাই দিই। রাইসা আমি বুঝছি স্যার, বুঝছি। এই অনুশীলনী আমি মনে হয় জানুয়ারি মাসে করছিলাম। আচ্ছা 35 থেকে 3 বিয়োগ করে দেব, তাহলে 32 হবে, ডিভাইড বাই 90 ভাগ। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করছেন আপনি না করেননি? আমি তো স্ক্রিন শেয়ার করছি। তুমি হচ্ছে দেখো আমার 2টা নাম পাওয়া যাচ্ছে, ওই নামে ক্লিক করো। আসলে তো আমার এখন গুগলে চলে আসছে, গুগল মিটে ঢুকছে না কেন মোবাইল, সেটা বুঝলাম না। তুমি কি গুগল মিটে আসছে, ঝামেলা করছে। তুমি কি গুগল আমি গুগল মিটে করছি, কিন্তু ইয়েতে চলে যাচ্ছে, গুগলে চলে যাচ্ছে বিষয়টা। আচ্ছা তুমি কি ইয়েতে ক্লাস করতেছো, মোবাইলে ক্লাস করতেছো? মোবাইলে ক্লাস করলে তুমি ডিরেক্টলি লিংকে চাপ দাও, মানে হোয়াটসঅ্যাপে যে ডিরেক্টলি লিংকে প্রেস করো। স্যার ওটাই তো করছি, বিষয়টা ওটাই হয়ে যাচ্ছে, অনেক ঝামেলা। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন আমরা শুরু করতাম। তো তার মানে হচ্ছে এখান থেকে আমরা 35 থেকে 3 বিয়োগ করে দিব, তাহলে 32/90 তো হয়েই গেল। এরপরে হচ্ছে 5/18 ইন্টু উপরে 90 যাবে, নিচে 5 যাবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে দেখেন 5 কাটা যাবে, 18 দিয়ে 90 কাটাকাটি করলে 5, 5 আর 4 9 যোগ করলে 9। সিমিলারলি 13 খ করবেন, সরি 23-এর খ। আচ্ছা তো আমরা যাই একটু এমসিকিউ করি, আসেন। এখান থেকে একজন একজন করে একটা এমসিকিউ বলেন, করে শেষ করে দেব। এমসিকিউ একটু শুরু করতে হবে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা কি বলি? আগের অঙ্ক তোলা হয়ে গেছে? না স্যার, ছিল। হ্যাঁ তোলেন, তাড়াতাড়ি তোলেন। আর একটা না মানে বুঝতেছেন না এক জায়গায়? 5/10 বুঝছি। না বুঝলে কথা বলবেন, সমস্যা নেই। সোমায়া বুঝতেছিলাম না যে 5/10 কেমনে। বুঝছি। তোর আম্মু বাসায় সোমায়া? স্যার বাসায়। ওকে।
এই জন্য তো ফোনে ঢুকতে পারছি। হয়ে গেছে স্যার। ঠিক আছে, 1 নম্বর থেকে আসেন। তো শুরু করলাম। সকল মূলদ অমূলদ সময় তো পেমেন্ট বাকি আছে, টাকাটা দিয়ে দিস। জি স্যার। আচ্ছা, 1 নম্বর থেকে শুরু করলাম। বলেন, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে? স্যার 1 নম্বরটা কোথায়? বুঝিনি। এটা আপনি এমনি মুখে মুখে বলছেন। সকল মূলদ এবং অমূলদ সংখ্যা আপনি কি দেখছেন? এটা এটা এখন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনি? স্যার কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। তুমি রিজয়েন করো। হ্যাঁ আচ্ছা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এটা তো সবাই জানি। দেখেন, এখানে 1 থেকে 7 পর্যন্ত নিজেরা ট্রাই করেন। দুটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা কি হবে বলেন তো দেখি। রাইয়া বল, দুইটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা কি সংখ্যা? স্যার বাস্তব সংখ্যা। দুইটা বাস্তব সংখ্যার যোগফল সর্বদা বাস্তব সংখ্যা হবে। এটা আমার স্কুলে পড়ছে, স্কুলে আমি পড়তাম এক সময়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে। স্যার এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত বলেন? নরিন বলেন। 2। 2। তারপরে হচ্ছে কেউ একজন জয়েন হচ্ছে মনে হয়, দাঁড়ান তো দেখি। তারপর হচ্ছে সবচেয়ে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি? স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি বলেন? সুবা বলেন। 1। ও কেন? কেন 1 কেন? হ্যাঁ, যেই বলছেন বলেন তো 1 কেন? একটা যে কোনো স্যার 1 সেটের সংখ্যার সমূহ 1 থেকে শুরু হয়, এজন্য ছোট আচ্ছা 1 হবে। 1 থেকে শুরুই হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে শুরু হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য? বল রুহি বল। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য? স্যার আমি বলবো বলেন। 8 দ্বারা, কারণ যদি 2 আর 4 ধরি, 4 2 8, তাহলে 8 দ্বারা 8 বিভাজ্য। অথবা 4 আর 6 ধরি, 4 6 24, 8 দিয়ে 24 ভাগ করা যায়, এরকম না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আসেন, 6 নম্বরে আসেন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? রাইসা বলো, তাড়াতাড়ি বলেন। রাইসা বলেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? স্যার গ। হ্যাঁ বল, কেন? লজিক দে। স্যার কেন জানি না, কিন্তু কেন জানে না? এটা ঘ অ্যান্সার হবে। দেখেন 64 কারণ খ হচ্ছে কি, যদি রুট করি তাহলে উপরে 4 নিচে 3 আসে। তারপর গ নাম্বারে যদি কিউব রুট দেই তাহলে উপরে হচ্ছে 4 আসে আর নিচে 2 আসে। আর খালি ঘ নাম্বারটাই হচ্ছে, আর কোনো কিছু করা যায় না। মানে মূল কথা হচ্ছে, মূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে বা সংজ্ঞা হচ্ছে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলি, আর যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলি। এই হচ্ছে আমাদের কথা। তো এখানে 16কে বর্গমূল করলে 4 হয়, 9কে বর্গমূল করলে 3 হয়, তাহলে 4/3 এটা অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আর 64কে ঘনমূল করেন, দেখেন 4 এর 3, 64কে ঘনমূল করলে, 64কে ঘনমূল করলে আসে তোমার হচ্ছে 4, আর 8কে ঘনমূল করলে তোমার আসে 8। ঠিক আছে, ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন চলে আসবে। তো উপরে 4 ঘনমূল করলে 2, সরি 8কে ঘনমূল করলে 2, তাহলে 4/2 আসছে।
সেই 4/2 কে আবার কাটাকাটি করা যায়, তাহলে শুধুমাত্র 2 আসে। অথবা আমরা এইভাবে বুঝতে পারি, দেখেন 8 দিয়ে 64টা ভাগ করব, 8 দিয়ে 64টা ভাগ করলে তোমার 8 8 64, তাহলে এর ভিতরে থাকবে হচ্ছে √8। √8 কে ঘনমূল করলে শুধুমাত্র 2, কারণ 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 2 আসছে, তার মানে এটা অমূলদ সংখ্যা, এটাই আসবে। তো সেম নিয়মে দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা হবে, এটা হবে না, কারণ এখানে 4 আসবে, এটা হবে, এইটাই হবে অ্যান্সার। কারণ √9 কে বর্গমূল করলে 3 হয়, ঘনমূল করলে দশমিক চলে আসে। ঠিক আছে রায়া, বুঝছিস? জি স্যার। সুমাইয়া, বুঝতেছিস? বুঝতেছি। হ্যাঁ, এমসিকিউ তো তোলার দরকার নেই, তোলার দরকার আছে? তুলছেন এমসিকিউ? তুলতেছেন? এমসিকিউ তোলা লাগবে না, জাস্ট তুলতে বলছেন নাকি? না, এমসিকিউ তোলা লাগবে না, মুখে মুখে সলভ করেন জাস্ট। আর এটা আমি গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিন। এমসিকিউ তুলতে গেলে টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করছিলাম, এবার আসেন এখানে আসেন। তো দেখেন এই একই নিয়ম, নিচের কোনটি অমূলদ সংখ্যা বলেন, কত অ্যান্সার হবে? 2.1416 স্যার। √3/2 স্যার দেখা যাক, না দেখা যাচ্ছে না। না, কি দেখা, √3/2 3.1416 আসলে অমূলদ সংখ্যা না রায়া, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। √3/2 অমূলদ সংখ্যা। ও হ্যাঁ স্যার, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভুলে গেছি স্যার। আচ্ছা, আমি প্রত্যেকটার অ্যান্সার এবার থেকে, মানে মূলদ সংখ্যা কোনটা বলেন, নরেন বলেন। স্যার করে অ্যান্সার দেখে ফেলেছিলাম। এখন দেখতে পাচ্ছিস? তাই তো বলি স্যার, আপনি বহুত চালাক মানুষ। ঠিক অ্যান্সারের উপর কার্সর বসে রাখছেন না? বল অ্যান্সার বল। আমিও দেখতেছি। স্যার এটা কিভাবে বের করে? √13 অমূলদ সংখ্যা, √14 অমূলদ সংখ্যা, √15 অমূলদ সংখ্যা, √16 কে বর্গমূল করলে 4 হয়, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, তাই তো ভুলে গেছিলাম। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো 10, 11, 12 এগুলো দেখতে থাকেন, এগুলো সহজ আছে। নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা তো আপনারা পারবেন, এটার দরকার নেই। 11 নম্বরটা হচ্ছে, দেখেন 11 নম্বরটা পারা যায় কিনা। বৃত্তের পরিধেয় ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? 10 নাম্বার কি হলো? 10 নম্বর তো পারবেন, নিচের কোনটি মূলদ সংখ্যা, পারবেন না এটা? √11 এটা অমূলদ সংখ্যা। √6/3 এটা অমূলদ সংখ্যা, কারণ √6 কে ভেঙে লেখা যায় √2 × √3, তো দেখা গেল এটা অমূলদ সংখ্যায় আসবে। আর √8/7 এটা অমূলদ সংখ্যা। আর √27 কে বর্গমূল করলে কত আসে বলেন দেখি, কেমন পারেন আপনারা? √27 কে বর্গমূল করলে আসবে হচ্ছে 3√3, আর √48 কে বর্গমূল করলে আসবে হচ্ছে তোমার কত আসবে বলেন তো দেখি? 4√3 4 4 4 4√2 4√3 হ্যাঁ 4√3, তাহলে কাটাকাটি যাবে, কাটাকাটি যে যেটা আসবে সেটা অ্যান্সার। স্যার এটা যে 10-এর খ নাম্বারে যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে তো একটা ছোট সংখ্যাই আসছে স্যার। কোন? 81649658 এই কয়টাই? না, আসবে না। তুমি দেখো তোমার √6 কে তুমি যদি ভাঙো তাহলে জিনিসটা এরকম আসবে। √6 আমি দেখাচ্ছি, এটা তো আসলে বুঝতে হবে ওইভাবে, মানে মূল কথা হচ্ছে পূর্ণ আকারে তো প্রকাশ করা যাবে না। √6/3, তাহলে সেক্ষেত্রে আমরা √3 × √2 পাবো বাই 3। তোমার ক্যালকুলেটরে ওই পর্যন্ত যাই, তাই এই যে জিনিসটা এরকম আসবে। দেখেন আমি যেখানে ইয়ে না রাখছি, স্যার আরো সংখ্যা আসে তো, কিন্তু এখানে মাত্র এই কয়টা এসে থেমে গেছে। হ্যাঁ তো ক্যালকুলেটরের ডিজিট ওই পর্যন্ত এইভাবে আসবে √2/√3। ঠিক আছে, এই জন্য এটা অমূলদ সংখ্যা, দেখতে পাচ্ছেন? আর একটু উপরে উঠান। হ্যাঁ দেখছি। এভাবে আসবে জিনিসটা।
আচ্ছা, পরে হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত, এটা অবশ্যই মূলদ সংখ্যা। এই রুহি ক্লাসে নাই? আছে স্যার। আচ্ছা স্যার। তুই তুই কোনো প্রশ্ন করিস না কেন, আর কোনো উত্তর দিস না কেন? এমসিকিউ করাচ্ছি। জি স্যার করতেছি। সামান্থা কই গেছে? সামান্থা, এই এত ঘুম কেন দেহে? এই ছোট একটা মানুষ এত ঘুমায় কেন? আচ্ছা, তো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক বৃত্তের পরিধি বল, এটা কি হবে? 12 নম্বরটা কি হবে রুহি বল? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? বল রুহি বল। স্যার অমুক। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, মনে রাখবেন এটা। জিরো কোন ধরনের সংখ্যা বলেন তো দেখি? জিরো মূলদ সংখ্যা। এগুলো কিন্তু অনেক এই এমসিকিউ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা পারেন না, বুঝতে পারছেন? এমসিকিউ আপনারা পারেন না, মাথায় রেখেন। পূর্ণ সংখ্যা সংজ্ঞা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। যাই হোক, এরপরে হচ্ছে জিরো কোন ধরনের সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। 1/√2 এবং √2 এর মধ্যে পূর্ণ সংখ্যা নিচের কোনটি? কে বলতে পারবে? দেখা যাক, নরিন বলেন দেখি। 1/√2 এবং √2 এর মধ্যে পূর্ণ সংখ্যা নিচের কোনটি? বলেন। স্যার এটা কিভাবে বের করবো? মানে আমি বলবো স্যার। বলেন। 1 লজিক দেন। 1/√2 এর মান 0 থেকে কম আসে, মানে 0 পয়েন্ট সামথিং আসে, আর √2 এর মান 1.41 সামথিং কিছু একটা আসে, তাহলে এই দুইটার মধ্যে তো 1ই আসে। গুড। 1/√2 এর মান হচ্ছে আসলে 0 পয়েন্ট সামথিং, এটা হ্যাঁ 0.707 1/√2 এর মান। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন, 1/√2 এর মান 0.707। কথা বোঝেন? 0.707। হ্যাঁ, এটা তো আমি ক্যালকুলেটর বাদেই বলতেছি। আর √2 এর মান হচ্ছে 1.4142 সামথিং। জি জি তাই। হ্যাঁ, যে আচ্ছা, তো এই ক্ষেত্রে 0.707 এবং 1.41 এর মাঝে একটা মাত্র পূর্ণ সংখ্যা বিদ্যমান। পূর্ণ সংখ্যা ডেফিনেশন হচ্ছে অবশ্যই ভগ্নাংশ না, অবশ্যই দশমিক না। একটাই মাত্র সংখ্যা যেটা দশমিক আসবে না, ভগ্নাংশ আসবে না। তো এই ক্ষেত্রে আমরা একটা সংখ্যাই পাবো, 1 পাবো। আচ্ছা, শেষ করে দিলাম, দিয়ে আমরা যাব হচ্ছে পরবর্তী স্টেপ। আরেকটু করতে হবে, আরেকটা বেশি না। আচ্ছা, আগের পর্যন্ত তো হয়ে গেল। স্যার আমার ক্যালকুলেটরে √27 দিলে না, মানে এই যে দশমিকটা আসে কিন্তু এই ভগ্নাংশটা আসে না। তা আমি কেমনে বাইর করবো আমার ক্যালকুলেটরে? বুঝলাম না, তুই কথা তুই আবার বল। মানে স্যার √27 কে এই যে আপনি বললেন না ইয়া আসে, মানে ভাগ করলে আসে হচ্ছে √3 বাই কত জানি, যাই হোক এরকম কিছু একটা। √6/3। হ্যাঁ, √6/3। তো ওটা আমার ক্যালকুলেটরে দেখাবে না, সরি ওটা ক্যালকুলেটরে দেখাবে না। ওটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এই যে এটা আপনাকে শিখতে হবে। সবকিছু তো ক্যালকুলেটরের উপর হবে না। এই যে যেটা দেখাচ্ছি না, এটা হচ্ছে তো আপনার বেসিক ক্যালকুলেশন, এটা ক্যালকুলেটরে দেখাবে না স্যার, বুঝছেন? স্যার হয় না এটা ক্যালকুলেটরে? এটা হবে না, এটা কোনো ক্যালকুলেটরে দেখাবে না দুনিয়ার। মিছা কথা স্যার, ইএস ক্যালকুলেটরে দেখায়। এস ক্যালকুলেটরে √2/√3 দেখাইতে পারে, হ্যাঁ এস ক্যালকুলেটরে দেখাইতে পারে। ইএস ক্যালকুলেটর কোনটা রে? সাদাটা। না স্যার, সাদাটা তো আরো হাই ঘটে। ইএস ক্যালকুলেটর হচ্ছে 991 ইএস প্লাস যেটা ওটা। সাদাটা কি? আমার ক্যালকুলেটরে কিছু হয় না। তুমি কিনে ফেলো, সমস্যা কি? সাদা কি এর নাম কি রে? মানে এই যে মানে
মানে কি মানে কি? ওই যে আমার 9 মানে দোকানে গেলে কি বলবি সেটা? হুম 991 ইউএস প্লাস। না সাদাটা কিন্তু সাদাটাও 9 না। সাদাটা আমি নাই, সাদাটা সামান্তার আছে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি একই নিয়মের অঙ্ক ঘুরায় ফেরায় আসছে। 16 নম্বরটা একটু করেন তো মুখে মুখে, 16 নম্বরটা করেন। 0.45 এর সামান্য ভগ্নাংশ কি হবে বলেন? সবগুলো করা লাগবে না, আমি এগুলো গ্রুপে দিয়ে দিব না, তারপর হচ্ছে আমি ইয়েতে যাব, হায়ার ম্যাথ শুরু করব, অনুশীলনী চ্যাপ্টার 7। বলেন রাইসা বলেন। স্যার কোন পরীক্ষার জন্য জানি নিচে কি বসানো লাগে? 9। দুটো 9 কত হবে? 16 নম্বর অ্যান্সার কত বলেন? কত? 9/5 ঠিক আছে। আচ্ছা আরেকটা বলেন দেখি। তার সাইডটা বলে নেন না। কি বলেন বলেন? পৌনঃপুনিকের জন্য কি নিচে 9 বসায় নাকি? যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, বুঝছেন? জি স্যার। আপনি যখন কোশ্চেন করছেন তখন একই সাথে 3-4 জন একসাথে কথা বলছে, এর জন্য আপনার কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বুঝছি, এই জন্য আমি পরে আবার করছি। হাইড হয়ে গেছে, বুঝছেন? কিছু করার না। আচ্ছা আসেন আরেকটা করি। এই যে 22 নম্বরটা করেন দেখি, রুই কর কত হবে? রোহিত ঘুমাচ্ছিস? না স্যার, বল না, গ স্যার। নাম্বার হবে। কেন? লজিক দে। ওই যে এখানে 19 মানে এর জন্য দুইটা ইয়া বসাবে, 9 তার উপরে বাকি যেহেতু দশমিক, হ্যাঁ পৌনঃপুনিকের আগে যদি মতো শূন্য আছে, এর জন্য উপরে ভাগের ক্ষেত্রে কোনো কিছু বিয়োগ যাবে না, তার মানে 88 থেকে 0 বিয়োগ জি আর কোন তাহলে 88/99, 84/99, তাহলে ওটাকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে কত বলেন? 3 দিয়ে ভাগ করা যায়, 84-কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে 28/33। গুড। তারপরে গড় ক্ষেত্রে করেন, গড় ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিয়েছে অবশ্য, মানে গড় বলতে 23 ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তো এগুলো সব সেম নিয়মের অঙ্ক, ঘোরায় ফেরায় একই জিনিসগুলো আসবে, এটা নিয়ে আমরা টাইম আর ওয়েস্ট করব না। আমরা আরেকটা লাস্ট একটা জিনিস আমি এগুলো গ্রুপে দিয়ে দিব অবশ্য, শুধু একটু বহুপদী অসমাপ্তি সূচক করি, একটু বহুপদী। এই বহুপদীগুলো আমরা অনেকেই পারে না। দেখেন এইতে 29 নম্বরটা বলেন তো কত হবে? 28 এবং 29, আগে 28 নম্বরটা বলেন। 27, 28, দেখেন এই যে 27, এই 27 নম্বর, এগুলো কিন্তু আপনার বইতে দেওয়া আছে। এখন আপনি যদি কোশ্চেন করেন স্যার এগুলো কেন হচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এটা কত পৃষ্ঠায় দেওয়া আছে আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি। আগে বইটা বের করেন, এর ব্যাখ্যা দেওয়া আছে। পি কিউ আর বাস্তব সংখ্যা হলে এবং পি ইজ লেস দ্যান কিউ হলে কোন কন্ডিশনগুলো গ্রহণযোগ্য, সেই কন্ডিশনগুলো আপনার বইতে সুন্দর করে দেওয়া আছে, এবং এটা পাবেন হচ্ছে 4 পৃষ্ঠায়। বুঝিনি? 2 + √2 অমৃত স্যার, এরপর 2 হবে 28 এর অ্যান্সার। 27 এর অ্যান্সার তো 27 এর অ্যান্সার 1 ও 2 হবে, কারণ লাস্টেটাতে মানে আর যদি 0 সমান হয় তাহলে 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে তো 0ই হয়, তো দুই পাশেই 0 হচ্ছে, তার মানে সমান হতে পারে না। তার মানে সমান হতে পারে না, তাই তো? নাকি গ্রেটার দ্যান হতে পারে না? গ্রেটার দেন হতে পারে না, সমান হবে। গুড। পরে আসেন 28 নাম্বার হচ্ছে √49 একটি মৌলিক সংখ্যা। সুমাইয়া বল, √49 মৌলিক সংখ্যা কেমনে হলো? স্যার কি তো বল, মৌলিক সংখ্যা কি? আমি তো তোর কাছে জিজ্ঞেস করলাম, আমি তো আর আমার কাছে জিজ্ঞেস করছিলাম। যে সংখ্যা ভাঙা যায় না, তাহলে √49 কে কি ভাঙা যায় না? যায় তো যায় স্যার। তাহলে √49 মৌলিক সংখ্যা কেন হলো? তাহলে মৌলিক সংখ্যা না? না, মৌলিক সংখ্যা, √49 মৌলিক সংখ্যা, মানে মোট কথা ভাঙা যায় 749 মানে √49 মানে তো 7। হ্যাঁ, আমি এইটাই অ্যান্সার শুনতে চাচ্ছিলাম।
মানে √49 কে বর্গমূল করলে 7 হয়। এই 7 মৌলিক সংখ্যা বলেন 0.03 এটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের সংখ্যা কি? এগুলো বেসিক আপনারা পারেন না, এমসিকিউ তে এগুলোই ভুল করেন, এই জন্য আমি শিখাচ্ছি। 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ। বলেন কি জিনিস? প্রকৃত ভগ্নাংশের সংখ্যা কি ছিল? যে ভগ্নাংশের লব ছোট, হ্যাঁ উপরেরটা ছোট হবে, নিচেরটা বড়। মানে লব ছোট হওয়ার বড়, উপরেরটা নিচেরটা কি, মানে এভাবে বলবি। এটা তো লব হবেই না স্যার আমার আরে এটাকে ভাগাবি না তুই 3/100 হবে ভাগাবি। হ্যাঁ তাহলে প্রকৃত হবে। হ্যাঁ তাহলে প্রকৃত না। স্যার আমি 2 + √2 টা বুঝলাম না। আচ্ছা 2 এর সাথে দেখেন বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যার যোগফল অল টাইম বাস্তব সংখ্যাই হবে। মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যার যোগফল অল টাইম মূলদ সংখ্যা হবে, লিখে রাখতে পারেন। মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যার যোগফল অল টাইম মূলদ সংখ্যার হবে। মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার যোগফল, মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার যোগফল অল টাইম অমূলদ সংখ্যা হবে। মানে মূলদের সাথে মূলদের যোগফল মূলদ হয়, আর মূলদের সাথে অমূলদের যোগফল অমূলদ হবে, অমূলদের সাথে অমূলদের যোগফল অমূলদই হবে। বুঝছেন আমার কথা? জি স্যার বুঝছি। তার মানে 2 এর সাথে √2 আপনি যদি যোগ করে দেন তাহলে যে ক্যালকুলেটরটা পাবেন এটাকে p/q আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। আবার আরেকটা কথা শিখেন, দেখি নরিন বলতে পারে কিনা। অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার গুণফল কি আসবে বলে তো দেখি। স্যার কি বললেন? অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার গুণফল কি আসবে বলেন, আপনি বলেন সবার আগে আপনাকে। বাস্তব সংখ্যা আসবে, বাট অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার গুণফল কি মূলদ সংখ্যা আসবে না অমূলদ সংখ্যা আসবে? অমূলদ সংখ্যা আসবে। অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার গুণফল জি স্যার অমূলদ, যেরকম √2 এর সাথে √3 গুণ করলে √6 আসে। আচ্ছা এটা এখন অমূলদ সংখ্যা। হ্যাঁ অমূলদ সংখ্যা কিন্তু আসবে। আবার একই জাতীয় সংখ্যা যেমন √2 এবং √2 এটা কিন্তু অমূলদ সংখ্যা, তাই এর সাথে গুণ করলে কিন্তু আমার মূলদ চলে আসতেছে। একই সংখ্যার একই জাতি মানে একই দুইটা অমূলদ সংখ্যা পরস্পর গুণ করলে মূলদ সংখ্যা আসবে। যাই হোক আপনারা মোটামুটি ভালোই বুঝছেন। সুমাইয়া কি বুঝছেন সবকিছু ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ বল। আচ্ছা যাই, এটা স্টপ শেয়ারিং বন্ধ করে দিয়ে হায়ার ম্যাথ বের করেন সবাই। এক গ্লাস পানি খেয়ে হায়ার ম্যাথ শুরু করব। সবাই একটু এক গ্লাস পানি খেয়ে নেন। চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 ধারা। অসীম ধারা। সবই তো করতেছি স্যার, কিন্তু পড়ার সময় তো কিছুই খাইনি। বুঝিনি। মানে আপনার কাছে তো সবই করতেছি ক্লাসে, যখন করতে যাই অঙ্ক আসলে তখন কিছু পাই না, তখন মাথায় স্যার আমাদের ক্লাস কয়টা পর্যন্ত হয়? 6:30? 6টা। 6:15 পর্যন্ত। তুমি আগে থেকে লিভ নিয়ে নাও কেন? আমি বাইরে যাই কেন তুমি কই যাও? না, আমি আম্মু বলবো যে আমি একটু বাইরে যাবো। করোনা টাইমে বের হস কেন? ধ্যান করিস না ভাই, ধ্যান করিস না, মেজাজ খারাপ করবে। বান্ধবরা ঘুরে আসি আর কোনো সঙ্গে তো কি বলবো। আচ্ছা হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 এটা আসলে আমি একটু প্রথমে বেসিক কিছু ক্যালকুলেট দেখাবো, তারপরে হচ্ছে আসলে আমরা সূত্র সম্পর্কে আলোচনা করব, তারপরে শুরু হবে। শোনেন এটার জন্য আপনাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। ও আপনাদের একটা বড় সড়ো একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, ওটা যেন কবে একটা পরীক্ষা নিতে হবে। আগের থেকে যেন জ্বর এসে যায় না, পরীক্ষা দেওয়ার কথা শুনলে আপনাদের জ্বর এসে যায়, আপনারা ঘুরতে যান। স্যার পরীক্ষা নেন, প্রবলেম নেই, কিন্তু একটু টাইম নিন। হ্যাঁ জ্বর এসে যায়। আগামী নেক্সট থার্সডেতে আপনাদের পরীক্ষা হবে, আগের থেকে বলে রাখলাম, 1 সপ্তাহ টাইম দিয়ে রাখলাম। জ্বর এসে যায় আপনাদের,
জ্বর আইসান না আর যেন না আসে আগে থেকে বলে রাখলাম। কেউ কুমিল্লা যায় কবে বলেন স্যার? নেক্সট বৃহস্পতিবার, আমি বলে দিচ্ছি। এটা জেনারেল ম্যাথের উপর পরীক্ষা হবে। সিলেবাসটা বলেন। বলতেছি রে বাপ, টাইম তো দিবে না কেন? স্যার সিলেবাসের মধ্যে দয়া করে অধ্যায় 1 দিবেন না। অধ্যায় এক দিব না, সেটা অবশ্যই থাকবে, লিখেন। অনুশীলনী 3 জেনারেল ম্যাথ, অনুশীলনী 3 থাকবে, পুরা 3 ও পুরোটাই। জেনারেল ম্যাথ, হ্যাঁ জেনারেল জেনারেল ম্যাথ। ম্যাথ ও আচ্ছা, আমি হচ্ছে হায়ার ম্যাথের তেল পুরা দিচ্ছি। 3, 4, 5 স্যার কবে? আগামী বৃহস্পতিবার। স্যার 3.5 ও থাকবে। সবই থাকবে। 3.5 করতে এক সপ্তাহ লাগবে স্যার। 3, 4 চ্যাপ্টার 3, 4, 5, 9। স্যার 5 বাদ দেন স্যার, আপনি কি বলতেছেন এগুলো? আমি যা দিচ্ছি আগে লিখো, কথা বলো না। 3, 4, 5, 9 আর 16.1, 16.2 লিখেন। স্যার আপনি আমাদের বাইরে ফেলেন। আপনি বাইরে ফেলে তাই খুব খুশি হব আমরা। কি বলতেছেন স্যার? আপনি কয়টা চ্যাপ্টার দিচ্ছেন? স্যার 100 মার্কের এক্সাম। 50 মার্কের এক্সাম। স্যার জেনারেল ম্যাথ 3, 4, 5 কি কি বললাম বলেন তো? 3, 4, 5, 9 আর 16.1, 16.2। দেখেন রাইসা কোনো কথা বলতেছে না, কারণ ও সব পারে বেচারা পক্ষে কিছু বলতেছে না স্যার। না। তারপরে হচ্ছে নরিন কোনো কথা বলতেছে না, কারণ ও সব পারে। আমাদেরকে মেরে ফেলতে। না, এটা পরীক্ষা হবে স্যার, কোনো কথা বলেন না। স্যার আপনি কয়টা চ্যাপ্টার দিলেন? আচ্ছা চ্যাপ্টার 5 বাদ, চ্যাপ্টার 5 বাদ দিয়ে দিলাম, আর কোনো কথা হবে না। 3, 4, 9 আর 16.1, 16.2 50 মার্কের পরীক্ষা। আসেন এবার অঙ্ক করি। 2টা দেওয়া উচিত ছিল, 2টা দিয়ে দিই খালি। 2, 3, 4 2টা দিয়ে দিই। 2, 3, 4 5 বাদ দিয়ে দিলাম, 2 ইনক্লুড করে দিলাম। তাহলে আবার শুনেন, 2, 3, 4, 9, 16.1, 16.2। স্যার আপনি হায়ার ম্যাথ বই বের করে জেনারেল ম্যাথের সিলেবাস বলতেছেন? আমি তো পরীক্ষায় নেব জেনারেল ম্যাথে, বাট সিলেবাস বলতেছি হায়ার, মানে পড়াবো এখন হায়ার ম্যাথ। স্যার একটু আবার বলবেন সিলেবাস। তা আমার তো হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের কোনো কথা না, আমার তো পুরো বই মনে আছে যে কোথায় কি আছে, তাই না? চ্যাপ্টার 2, স্যার এবার বলবেন। চ্যাপ্টার 2 সেট ফাংশন। 2 কখন দিলেন? 2 নতুন করে এখন দিলাম। এই যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে না হঠাৎ করে, করোনা ভাইরাস থেকে 15 জন মৃত্যুবরণ করছে, তো মনে কর আস্তে আস্তে স্বাধীন হচ্ছে আমরা। এখন মনে কর হচ্ছে আমরা এখন ডিসেম্বর মাসের 16 তারিখে মনে কর বাংলাদেশ বিজয় দিবস, স্বাধীনতা অর্জন করেছে না? স্যার আপনি, আপনার কি হয়েছে বলেন তো? আপনি কি মাত্র ঘুম থেকে উঠছেন নাকি? বুঝলাম না। দাঁড়াও, আজব লাইনে ওঠে হ্যাঁ, একটা আসসালামু আলাইকুম। এক্সাম দিয়ে। পড়াচ্ছি, ব্যাস বলেন, সমস্যা নেই। প্রবলেম নেই, ফোন দিতে বললাম। কখন পরীক্ষা তার? আচ্ছা সমস্যা নেই, একটা ফোন দিয়ে দিয়েন আমাকে। হুম। আচ্ছা, আর টেস্ট করার পরে কি হয় আমাকে একটু জানায়েন, হ্যাঁ? কি আপনাদের কি কোনো সিমটম টিমটম আছে? তাহলে একটু আইসোলেশনে থাকেন, নোহার বাবাকে একটু আইসোলেশনে রাখেন, ঠিক আছে? ও কিছু কিছু এখন তো এসিমটমিক বেশি, মৃদু সিমটম হালকা, আর এসিমটমিক অনেক বেশি বাজার ঘাটে। আমার কেন জানি মনে হয় আমি যদি টেস্ট করি তাহলে আমারও করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যাবে, আমার কাছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকে রাত্রে, ও আচ্ছা, তাহলে আমাকে জানায়েন, SMS দিয়ে দিয়েন। আচ্ছা বুঝছি, সমস্যা নাই, দিয়েন।
করোনা ভাইরাস। হ্যাঁ, তোরা তাহলে কি বলছিলি? সিলেবাসটা আরেকবার বললে একটু খুশি হতাম। চ্যাপ্টার 2, 3, 4 9, 16.1, 16.2 আমি লিখে দিচ্ছি গ্রুপের মধ্যে, গ্রুপে পোস্ট দিয়ে দিব রাত্রেবেলা। ঠিক আছে স্যার, এবার আসেন আমরা অঙ্ক করি। একদমই ঠিক নাই স্যার, সব উল্টাপাল্টা। কোনো উল্টোপাল্টা না, এখন থেকে পরীক্ষা দিতে হবে স্যার, কারণ আমি তো অনেক কষ্ট করছি আপনাদের পিছনে। এখন থেকে আমি যে চ্যাপ্টার শেষ স্যার করব আপনি গ্রুপে দিয়ে দিবেন ভালো কথা, কিন্তু আপাতত একবার একটু বলে দেন। 2, 3, 4 2, 3, 4, 9, 16.1, 16.2 স্যার 9 কোথা থেকে উদয় হলো? 9 আমি এর আগেই বলছিলাম। শোনেন, একটা ত্রিকোণমিতি, একটা পরিমিতি আর একটা বীজগণিত অংশ। এবার বুঝছেন ব্যাপারটা? স্যার পরীক্ষা কত আপনি স্যার? 7 করেন 100 টাকা স্যার পরীক্ষা ভালো করে বলে ডাক্তার কি হবে কি বলিস রোহিত, কি বলিস বল। চ্যাপ্টার গুলো আবার বলে। দূর মিয়া, পাগল করে ফেল দিলে তো পোলাপান দেখতেছে। বলতেছি চ্যাপ্টার 2 লেখ 2। এই রাইসা বল দেখি একবার, ওরা শুনুক ভালো করে। জি স্যার বলছি 2, 3, 4, 9, 16.1, 16.2 আবার বলা লাগবে? আবার বলা লাগবে? না স্যার তুই আরেকবার বল জোরে জোরে বল, রুহি বল। 2, 3, 9, 16.1, 16.2 2, 3, 4 বলিস নি তো? এতগুলো চ্যাপ্টার কেন স্যার? আচ্ছা বান না, সারা বছর বসে থেকে 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 এসএসসি পরীক্ষা ফেল করবা তুমি অঙ্ক পরীক্ষা। 2 বাবা 2। স্যার আমরা সবাই ফেল করবো, একা না হ্যাঁ, সবাই কারণ বলা হয় স্যার আমরা কি একবারে বলছি আপনি পরীক্ষা নিয়ে না, আমরা বলছি ছোট ছোট করে নেন না, একবারে পুরো বই ধরে দিলে আমরা কি কি দিব পরীক্ষা? চ্যাপ্টার 2 অনেক সহজ একটা চ্যাপ্টার রাইয়া, এটা শুধু সেট। চ্যাপ্টার 3 হচ্ছে ক্লাস 8 এর ম্যাথ। স্যার আমার তো কঠিন লাগে। তো প্র্যাকটিস কর, একটা সপ্তাহ আগে তো বলে দিলাম। স্যার যেটা বলতে চাচ্ছি যে একটা সপ্তাহ এতগুলো চ্যাপ্টারের জন্য তো এনাফ না। আচ্ছা, এনাফ না হলে এনাফ করতে হবে। আমরাও সারা বছর পরীক্ষার আগের দিন চোখে শস্য ফুল রাখতাম, তারপরে পরীক্ষা দিতাম। তো চেষ্টা করেন, না পারলে তখন দেখবো না, এখন পড়েন। আমি যেটা মুখটা একবার বের করছি সেটা পরীক্ষা হবে, ফুল অ্যান্ড ফাইনাল। আসেন, অসীম ধারা। আজানটা শেষ করি, তারপরে অসীম ধারা শুরু করি। মূলত ধারা আসলে আমরা 2 প্রকার, আমরা সবাই জানি। একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। মূলত 2 প্রকার। তো সসীম এবং অসীমের মধ্যে বেসিক্যালি যেটা কাহিনী সেটা হচ্ছে আমাদেরকে এভাবে জানতে হবে সসীম ধারা কি আর অসীম ধারা কি। আসলে যে ধারাগুলোর মান প্রকাশ করা যাবে সেটা হচ্ছে সসীম ধারা, আর যে ধারাগুলোর মান সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে অসীম ধারা। যেমন আমি যদি বলি 1 থেকে 100তম পদের যোগফল, বা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ডট 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 আছে, এরকম যদি থাকে তাহলে এই ধারাকে আমরা অসীম ধারা বলবো। মানে মান দিয়ে প্রকাশ করা থাকলে সসীম ধারা, মান দিয়ে প্রকাশ করা না থাকলে অসীম ধারা। কি বললাম বলেন? মান দিয়ে প্রকাশ করা থাকলে সসীম ধারা, মান দিয়ে প্রকাশ করা না থাকলে অসীম ধারা। তো মূলত ধারা স্যার কি প্রকাশ করা থাকলে আর কি যেমন- প্রকাশ করা বলে দিই, দেখেন ধরো এরকম একটা ধারা আছে, এই যে আমার কার্সার যে জায়গাটায় 1, 4, 9, 16। তো সাপোজ 4টা ডিজিট দেওয়া আছে বা 4টা ধারা, একটা ধারার 4টা পদ দেওয়া আছে। আপনারা প্যাটার্ন করে আসছেন না? প্যাটার্ন ক্লাস 8-এ
ছিল হয়তো কিছু একটা। ছিল একটা কিছু একটা প্যাটার্ন ছিল তো। আচ্ছা তো ধর প্যাটার্ন গুলো এরকম ছিল 1 প্লাস 4 প্লাস 9 তা প্লাস ধারা কি 16। জিনিস? ধারা কি জিনিস সেটাই তো বোঝাচ্ছি। আগে অনুক্রম বুঝাতে হবে তারপর ধারা বুঝাইতে হবে। আসেন, তো মূলত হচ্ছে যখন এরকম ডট 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 উল্লেখ করা থাকবে, ধারা মূলত প্যাটার্ন, সহজ কথা। যেমন প্রত্যেকটা পদের পার্থক্য থাকবে, প্রথম পদ থাকবে, মানে একটা নির্দিষ্ট গতিতে কোনো একটা পদ চলতে থাকবে। যেমন এখানে 1 4 9 16 এটা একটা ধারা, এবং এই ধারার যদি আমি বলি 10টা পদের সমষ্টি কত, আপনারা কিন্তু ক্লাস 8 এর প্যাটার্ন করে আসছেন। এই যে এই ধারাটার 10টা পদের একদম সমষ্টি জোর একটা কথা করিসনি? প্যাটার্নে কি ছিল সেটাই বলছি স্যার, অনেক ভালো লাগতো আমার। আরে আমারও লাগতো, কিন্তু কি ছিল সেটা প্যাটার্ন পার্টিগুলো যেরকম ছিল চ্যাপ্টার 1 এ প্যাটার্ন ছিল। চ্যাপ্টার 1 ওই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, ও স্যার হ্যাঁ জেনেটি লাগতে হতো। যা- হ্যাঁ স্যার, কিছু ও কিছু ফার্স্ট আল্লাহ রে। তারপরে বীজগাণিতিক রাশি বের করা লাগতো। রাইয়া আসছিল অ্যান্সার করছিলাম স্যার, আছে কিছু কিছু মাথায়। তুই কি এক পাশে খাই? আচ্ছা, তো এই যে জিনিসগুলো দেখেন, আসলে ব্যাপারগুলো আসলে ওইরকমই। তো এখানে দেখেন প্রত্যেকটা পদের পার্থক্য একই হারে বাড়তেছে। দেখেন তো বাড়ছে একই হারে। 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়, না একই হারে বাড়তেছে না। 4 এর সাথে 5 যোগ করলে 9 হয়, 9 এর সাথে আবার 7 যোগ করলে 16 হয়। তো আসলে এই ধরনের জিনিসগুলোকে আমরা একটা ধারা বা অনুক্রম বলবো। মানে মূল কথা হচ্ছে, যদি এখানে যদি বলে দিত 10টা পদের যোগফল কত, তাহলে এটাকে আমরা সমান্তর কথাটা বলতাম। সমান্তর, সসীম, মানে মান দিয়ে প্রকাশ করা যায়। আর যদি এরকম ডট 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 দেওয়া থাকে, তার মানে এখানে 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এই ধরনের যদি কোনো কিছু উল্লেখ করা থাকে, সেটাকে আমরা অসীম ধারা বলবো। আচ্ছা, তো মূলত অনুক্রম, অনুক্রম এবং ধারার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এরকম, যদি কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য যদি সব ক্ষেত্রে সেম থাকে, সেগুলোকে আমরা ধারা বলবো। বাট অনুক্রম হচ্ছে যখন কতগুলো রাশি, আন্ডারলাইন করেন, যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এই রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। আমি আবারও বলি, যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তাদেরকে অনুক্রম, সে সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। নাম্বারটা বললে খুব ভালো হয়। তা হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 136। হ্যাঁ, তো দেখেন স্যার আমাদের বই পৃষ্ঠা নাম্বার 137। তোর বই নষ্ট আর আমার বই ভালো। 136 না বল? 37 তো। 37 স্যার, আপনার বই নষ্ট। না স্যার 136। 36। আমার তো 136। তাহলে এটা ডিপেন্ড করে এক একজনের বই এক এক রকম। যাই হোক, আসেন। তো এক্ষেত্রে দেখেন এখানে পরের রাশি সম্পর্ককে আমরা বের করতে পারছি। 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়। তার মানে এখানে আমি যে ফাংশনটা পেলাম, এই ফাংশনটা আসলে বর্গের ফাংশন। তাহলে এটা সম্পর্ক কি পাইলাম আমরা? ফাংশনটা হচ্ছে বর্গ করলে সমান হয়ে যাবে, বা ধারাটাকে বর্গ করলে সমান হয়ে যাবে। তো এই কথা বলেছে, উপরের সম্পর্কটিকে ফাংশন বলা হয়। এফ অফ এন সমান সমান এন স্কোয়ার লেখা হয়। এই অনুক্রমে সাধারণ পদ এন স্কোয়ার, এখানে সাধারণ পদ এন স্কোয়ার, এবং এই অনুক্রমের পদ সংখ্যা অসীম। আরেকবার বলবেন? যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে যে প্রত্যেক রাশি তার পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত, প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে রাশি সাজানো রাশিগুলোকে সেট, অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। তো দেখেন এখানে সম্পর্ক বোঝাই যাচ্ছে, প্রত্যেকটার সাথে বর্গ করলে পরেরটা মিলবে, আগেরটা মিলবে, মিলে যাচ্ছে না? 1 এর স্কোয়ার করলে 1 হয়,
2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে মিলেই যেতে যাচ্ছে। সম্পর্ক পেয়ে গেছেন আপনারা খুঁজে, এখানে পাইছেন। বুঝছেন বিষয়টা? স্যার অনুক্রম পাশাপাশি না উপরে নিচে? অনুক্রম পাশাপাশি, এখানে জাস্ট রিলেশনশিপ দেখানোর মানে জন্য। এটা- দেখেন এইভাবে আমি বুঝাই, উপরে নিচে? এই অনুক্রমের প্রথম পদ 1, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 9, চতুর্থ পদ 16। তাহলে এই অনুক্রমটা আমরা কি সম্পর্ক পাইলাম? প্রত্যেকটার বর্গের সাথে সম্পর্ক। n এর মান 1 বসাবো, n সমান সমান 1, n এর মান 1 বসাবো, 1 এর স্কোয়ার করলে 1। n ইকুয়ালস টু যদি 2 হয়, 2 বলতে দ্বিতীয় পদ, তাহলে n সমান সমান 2 বসাবো, 2 এর স্কোয়ার করলে 4 হয়। এই ধরনের জিনিসগুলো এর আগে তো আমি অনেকবার পড়াইছি। এই রুহি পড়াইছি না ক্লাস 8 এ তোদের? বল। জি স্যার। হ্যাঁ, সেই জিনিসগুলো ঘুরায় ফেরায় আসছে। দেখেন এই ক্ষেত্রে দেখেন অনেকগুলো অনুক্রম আপনারা বের করতে পারবেন। 1/2, 1/2 স্কোয়ার, 1/2 টু দি পাওয়ার 3, 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এই ক্ষেত্রে একটা ধারা যেটা সাধারণ পদ 2 টু দি পাওয়ার n, যেটাকে আমরা বলতাম বীজগাণিতিক রাশি। মনে পড়ে কিনা জানি না, মনে করে আপনাদের? নরেন মনে পড়ে? বীজগাণিতিক রাশি এমন একটা রাশি ছিল যে রাশিতে 3 ক -1, 4 ক +3, মনে পড়ে এরকম? পড়ে স্যার, পড়ে। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করে দেখেন, n এর মান 1 বসান, তাহলে 2 টু দি পাওয়ার 1, n এর মান 2 বসান, তাহলে 2 টু দি পাওয়ার 2, n এর মান 3 বসান, তাহলে 2 টু দি পাওয়ার 3, n এর মান 4 বসান, তাহলে 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখেন, আমি কিন্তু বেসিক বুঝাচ্ছি। 5 - 2 টু দি পাওয়ার n, তো এইগুলো আপনারা একটু বুদ্ধি খাটায় খাটায় আপনাদের বের করতে হবে। এখানে তো প্রশ্নে দেওয়া আছে, কিন্তু প্রশ্নে কিন্তু সবসময় এগুলো দেওয়া থাকবে না। তখন আপনারা সাধারণ পদ বা এগুলো কি করে বের করবেন, তার জন্য আমরা সূত্র শিখবো, অনেক কিছু শিখবো। ভয় স্যার পেন। এগুলা মোটামুটি আমরা এতে হচ্ছে প্যাটার্নের চ্যাপ্টারেই মনে হয় পড়ছিলাম। হ্যাঁ, প্যাটার্নের চ্যাপ্টার দিয়ে আমরা পড়ছিলাম, সমস্যা নেই। তো সেই জন্য আমরা সূত্র দিয়ে একটু শিখবো। দেখেন এখানে 5 - 2 টু দি পাওয়ার n, 2n, এখানে n এর মান 1 বসান, 3 আসবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে মিলে যাচ্ছে, গ এবং ঘর ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসেন আমরা আরেকটা লাস্ট একটা দেখাই। 1/n² + 1, একই নিয়মে মিলতেছে প্রত্যেকটা। n এর মান 1 বসান, 1 এর স্কোয়ার করলে 1, তার সাথে 1 যোগ করলে 2 হয়। আপনারা 45 এর মধ্যে জয়েন করতে পারলে আমি 6 এর মধ্যে ছেড়ে দিতে পারতাম। আপনারা 45 এর মধ্যে জয়েন করতে পারেন না। স্যার 50 ছেড়ে দেন না আজকে। স্যার, আচ্ছা, ধারা হচ্ছে ছেড়ে দেন না। এই কথা কইস না, ছোট মানুষ তো চুপ করে থাক, তুই এমনি ফাঁকি চুকি মারিস। বলছে যে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। যখন অনুক্রমগুলোকে প্লাস বা মাইনাস দিয়ে যোগ দিয়ে যুক্ত করে দেবো, তখন এখানে ধারা পাবো। তো এরকম ধারা আসলে দুই ধরনের ধারা আসবে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এরপরে আমি যা বুঝাবো, আপনি যে সূত্র যদি না জানেন তাহলে সব মাথার উপর দিয়ে যাবে। আপাতত এই ধারা পর্যন্ত বুঝে শেষ করেন। এরপর আমি জাস্ট কতগুলো সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রগুলো আমি অলরেডি আমি লিখে রাখছিলাম। আমি ভাবছিলাম যে সূত্রগুলো পড়ায় তারপর আপনাদেরকে এটা পড়াবো। সূত্রগুলো লিখতে পারলে আপনাদের ছুটি, আর কোনো প্রয়োজন নেই। সূত্রের ব্যাখ্যা নেক্সট ক্লাসে পাবেন। নামাজের টাইম আছে তো, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, নামাজ তো আমু করব। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে? জি স্যার। আসেন, আমি ক্লাস নিয়ে শুরু করছি টোটালি কমপ্লিটলি 1 ঘন্টা। 5:50 শুরু করছি, শুরু হয়েছে। সবার আগে নরিন জয়েন করছিল, ওকে একটা ম্যাথ করতে দিয়েছিলাম। তারপরে বাদ বাকি সবাই একজন একজন করে জয়েন হয়েছে। মূল কথা হচ্ছে, তো এটা তো আপনাদের লস হচ্ছে, তাই না বলেন? স্যার আমার বৃহস্পতিবারে প্রাইভেট থাকে, বলছিলাম না? থাকবে তো, জীবনটা তো প্রাইভেটময়। যত বেশি পড়বেন তত বেশি ভুলবেন।
স্যার জীবনটা প্যারাময় শুনছিলাম, মানে এই জন্য তো আর কোনো কিছু করাচ্ছি না বাপ, তুই তাড়াতাড়ি সূত্রগুলো তুলে নে না। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, সমান্তর ধারার এনতম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার nতম পদ। আর এই যে সূত্রগুলো তাড়াতাড়ি তুলে নে, তাড়াতাড়ি তুলে নিলে আমি তুলে দিচ্ছি। একটা না চাইলে পেজটাকে আমরা কেমন করবো স্যার? দেখতে পাচ্ছেন? তোদের তো আসলে এখনকার এই ক্লাসগুলো করতে একটু বোরিং ফিল হলেও যত এই ক্লাসগুলো তোরা অ্যাডজাস্ট করে নিতে পারবি তত সুবিধা হবে। কারণ কয়েকদিন পরে তোরা তো কলেজে উঠবি, যখন 1 বছর পরে ধর তোরা কলেজে উঠে যাবে, যখন তোরা কলেজে যাবে তখন কলেজের অনেক দেরি আছে তো কলেজে ওঠা, এত তাড়াতাড়ি না, আরো একটা বছর আছে, এইচএসসি পরীক্ষা আছে, তারপর ছুটি আছে, তারপর কলেজ। আহ বড় তাই না রাইসা? জি স্যার তাই। রাইসা তোদের স্কুলে কি অটো প্রমোশন দিবে? স্যার আমি স্কুলে তেমন একটা খবর বুঝতে পারছি না, বলেনি এখনো কিছু। আপনাদের স্কুলে অটো প্রমোশন এক্সাম হবে? হ্যাঁ এক্সাম সব স্কুলেই হবে, বিশেষ করে ঢাকা শহরে কোনো স্কুলে অটো প্রমোশন দিবে না, অতএব বি সিরিয়াস। কারণ হচ্ছে আমাদের অর্ধবার্ষিক এক্সাম হয়েছে তো, তাই প্রমোশন দিবে স্যার, সেটা হচ্ছে বিকরণী স্যার, ওরা অলরেডি ডিক্লেয়ারও করেছে। বিকারণের ছাড় হিসেবটা আমি আসলে আদৌ কিছু বুঝলাম না, কি এটা? একটা স্কুল স্যার এটা ছবি পাঠাই দিয়েন হোয়াটসঅ্যাপে, ওখান থেকে তুলে নিব, এখন বেকার টাইমটা নষ্ট করা দরকার নেই। তুই তো জীবনটা সবসময় বেকার টাইমটাই নষ্ট করলি তোর জীবনে, তুই এখন তোর কথা বলিস না। হোয়াটসঅ্যাপে ছবি দিব না, এটা যা মনে করতেছিস তা না। মানে এত শান্তি, সারাদিন বাসায় থাকে, একটু একটু পড়াশোনা করবে, মানে ভিডিও ক্লাস, ভিডিও রেকর্ডিং হচ্ছে 57 মিনিট 16 সেকেন্ড এই মুহূর্তে। তো অ্যাটলিস্ট একটা 1 ঘন্টার একটা ভিডিও না করলে তো ইউটিউব ভবিষ্যতে তো টাকা পয়সা দেবে না, দেবে? আমার ভিডিও ভিউ বাড়তেছে না কেন? মাত্র 15টা 16টা ভিউ বাড়ে মাত্র। স্যার এত তাড়াতাড়ি তো টাকা পাবেন না, আপনাকে অনেক স্টুডেন্ট পড়াতে হবে, তাহলে আপনি অনেক কিছুই পাবেন। মানে হ্যাঁ, এটা আমার বোঝা শেষ। সাবস্ক্রাইবারও তো লাগবে। না এটা আমার বোঝা শেষ, আমি যে ক্লাসগুলো রেকর্ড করে রাখতাছি না, এই ক্লাসগুলো আমি এই একই লিংক অন্য অন্য জায়গায় দিয়ে দিব, তখন ভিউ বাড়বে। যদি কোভিড-19 স্যার এন সংখ্যক পদের সমষ্টির পর কি লিখছে? n সংখ্যক পদের সমষ্টি Sn, এই উপরে না নিচে? স্যার এর সমান কি লিখছে? a সমান সমান প্রথম পদ, d বলতে পার্থক্য। তাড়াতাড়ি তুলে নেন, যা তোলা হয়ে যাবে সে লিপ নিতে পারবেন। নরেন তোলা হয়ে গেছে? স্যার আপনি এখানে কি করছেন? কোথায়? এখানে আর লেস দেন 1 হবে না? এই জায়গাটা আমি ভুল লিখছি, হ্যাঁ আন্তরিকভাবে দুঃখিত। এটা 1 এর দিকে বড় দেখাবে, এই জায়গাটায় 1 এর দিকে বড় দেখাবে, এই যে এই জায়গাটায় আমার কার্সার যে জায়গাটায়। স্যার উঠান না, দেখা পাচ্ছি না। দেখা পাচ্ছি না, পঞ্চকারের লোক। এ সমান সমান প্রথম পদ, আর ডি বলতে আমি সমপদ পড়ছি। আমিও আমি সম্পদ পড়ছি। কইছেন সম্পদ? হ্যাঁ সম্পদ, আমি তাই তো বলতেছিলাম যে কি হচ্ছে সম্পদ কেন হবে? আমি কি বিজিএসটি পড়াচ্ছি? আমি কি বিজিএসটি পড়াচ্ছি এখানে? সম্পদ হবে? আমি তাহলে আসলে দেখাচ্ছি।
আচ্ছা আমার হাতে লেখা এত বাজে হয়ে স্যারের গেছে। প্রতি এখন ওইটাকে সত্যি সম্পদ বা সমপদ মনে হচ্ছে, তাই বললাম। তো এই সময় সমান প্রথম পদ কি বলতে পার্থক্য তাড়াতাড়ি তোলেন। আর এই জায়গাটায় আর এর এই সাইন আরে দেখা পাচ্ছি না, তাড়াতাড়ি তোল। এই জন্য বললাম ছবিটা দিয়ে দিন সুন্দর না করে না না বুঝতে তুমি পারতাম। অনেক শান্তি করো, তোমার তো শান্তি করো না। অত্যাচার। স্যার সমষ্টি কি এস এন? এস এন সামেশন অফ এন নাম্বার। আর রুই আসলে হাউসমেট। অনেক এক্সাইটেড। শুধু তোদের হাউসে? এই কাজটা সরান। বুঝিনি, আপনার হাউসের কেন নাই তাহলে নিয়ে? সরি। আপনার কাজ সরান। দোষ জসিম ভাইয়ের খবর আসছে জিমেইলে তুমি অ্যান্সার দাও না, খুব আসলে মারা গেছে। চুপ কর, ক্লাস শেষে কল দিস। এই কথা বলো নয়, কথা বলো নয় ছেলে, এই মেয়ে। তাই ক্লাসের কাজটা থেকে সরান। অসমিতক সমষ্টি। স্যার, নিচের দিকে নিয়ে যান। জি স্যার, দেখা করতে হবে। অসমিতক সমষ্টি স্যার এটা কি ইনফিনিটি? এটা ইনফিনিটি সাইন, এটা এস ইনফিনিটি সাইন। লিখবো? জান জান জান। আসসালামু আলাইকুম স্যার। স্যার এসএন ইজ ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড বাই টু এ, এটা কি প্লাস? কোনটা বাবা? এসএন ইজ ইকুয়াল টু এন বাই টু। n by 2 2a plus 2a plus সমষ্টি 2 আমি বলি n by 2 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। স্যার লাস্টের টুকু লিখে হয়ে যায় আমার। স্যার যে অসমিত সমষ্টি তারপর ওখানে কি s infinity divided by 1 minus r। ওই যে এস এর পরটা কি চিহ্নটা? জি স্যার, এস এর ইনফিনিটি পর সাইন, ইনফিনিটি সাইন। ইনফিনিটি কেমন সাইন এটা? ওটা তুমি আমি যেভাবে দিছি আপাতত ওইভাবে দাও, পরে তুমি বুঝবা। আচ্ছা স্যার, স্যার আমরা বাইরে না স্যার কে বলবে? না, কিছু বলবো না। কানেকশন এসেছিলেন বললাম, তার ক্লাসটি শেষ। হ্যাঁ ক্লাস শেষ। স্যার 2a টু এর পরে কি? প্লাস 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 n minus 1 into d। স্যার কারেকশনটা বলেন। কোথায়? এখানে এখানে কারেকশন হচ্ছে এই এটা 1 এর দিকে হা হবে। এই যে আমার কার্সর যে জায়গাটায় ওটা 1 এর দিকে হা হবে। হাটা 1 এর দিকে হবে। আর এটা 2a প্লাস ব্র্যাকেট n minus 1 into d। লেখা শেষ স্যার, লিখ নিব। হুম। আসসালামু আলাইকুম। স্যার আমার এখনো হয় নাই। না আমি আসি তো, তোর সমস্যা নেই। হয়ে গেছে তোমার? জি স্যার হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।